গুড মর্নিং ফ্রম কলকাতা। এবং শুরু করছি আরেকটা পার্ট যেটা নিয়ে আপনাদের একটা কৌতূহল আছে, যেটা আমি আগে বলেও ছিলাম, সেটা হলো টায়ার ইনফ্লেটার। রাস্তায় কোনো কারণে পাংচার হয়ে গেলে বা পাহাড়ে বরফে গাড়িকে বার করতে গেলে টায়ারের হাওয়া কমিয়ে বরফ থেকে বার করে আনার পর আবার টায়ারের হাওয়া কিভাবে দেবেন, যেখানে আপনার আশেপাশে কেউ নেই, কয়েকশো কিলোমিটার অবধি কেউ নেই। তো কমন জিনিস, কিন্তু যারা জানেন না, আমিও জানতাম না। তো এটাকে আপনারা কিভাবে ইউজ করতে পারেন, খুব সহজে ইউজ হয়। অনেক ধরনের কোম্পানি আছে, তো আলাদা করে আমি কোম্পানির কথা বলছি না, আমি যেটা অ্যামাজনে অ্যাভেলেবেল পেয়েছি আমি নিয়েছি। আমার জিনিসটা এরকম, এটা 12 ভোল্ট সকেট, যে সকেটটা আপনার গাড়ির চার্জারের সঙ্গে খুব ইজিলি অ্যাটাচ হয়ে যাবে। এবং এই পার্টটাতে রয়েছে এয়ার দেওয়ার জায়গা, এয়ার প্রেশার আপনারা এখান থেকে পাবেন। কিভাবে কাজ করে জিনিসটা একটু দেখে নেওয়া যায়। এটা তারটা অনেকখানি দিয়েছে, ফলে আসতে অসুবিধা হয় না। আমি প্রথমে এই 12 ভোল্ট সকেটটা ইউজ করছি। একবার দেখে নি এটা আসছে কিনা। এর একটা লাইটও দেয়া আছে, লাইটটা জ্বলছে, অর্থাৎ জিনিসটা অ্যাক্টিভ। এবার এটাকে কিভাবে কাজ করানো যায়, রাস্তায় এটা দরজা বন্ধ করে আমরা জানলা দিয়ে এটাকে বার করতে পারি, কারণ যে পরিমাণ তারটা দিয়েছে গুড এনাফ। পরিষ্কার আমি রাস্তায় রাখলাম। দেখুন এখানে প্রেসার অনুযায়ী আছে 0, 25, 50, 75। যেমন আমাদের গাড়ির প্রেসার হয়, এই গাড়িতে সাধারণত 30 থেকে 35-এর মধ্যে রাখে, আমি 32 রাখার চেষ্টা করি। এই লকটা খুললাম, হাওয়া বেরিয়ে যাচ্ছে। এই লকটা বন্ধ করলাম। পঁচিশ থেকে 30 কাঁটা উঠছে। দেখতে পাচ্ছেন কাঁটা উঠছে। পঁয়ত্রিশে গেল, অফ করে দিলাম, কারণ আমার পারপাস সার্ভ হয়ে গেছে। লকটা খুলে বার করলাম, এই লকটা করে দিলাম। ইনভার্টারের কাজ শেষ, এয়ার পাম্পের কাজ শেষ, কাজ মিটিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো এইভাবে যে কোনো সিচুয়েশনে যদি কোনো কারণে টায়ারে প্রবলেম হয়, তাহলে এই এয়ার পাম্পের সাহায্যে আপনারা যে কোনো জায়গায় টায়ারের হাওয়া দিয়ে আপনার টায়ারের মান অনুযায়ী হাওয়ার এয়ার প্রেশার রেখে আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। যে কোনো কোম্পানির অ্যাভেলেবেল অ্যামাজনে আছে। আমার কাছে যখন আমি কিনেছিলাম, এটার অফারটা একটু বেশি পেয়েছিলাম, নিয়েছিলাম। কাজ চলছে, বছর দুয়েক হয়ে গেল, এটা ভালো কাজ দিচ্ছে। যখন যখন প্রয়োজন আমি এখান থেকে গাড়িতে হাওয়া দিতে পেরেছি। এবার কদিন চলবে না চলবে জানি না, পরবর্তীকালে এটা যদি কোনো কারণে গন্ডগোল করে আমি তারও রিভিউ দেবো যে এটা গন্ডগোল করেছে। কিন্তু এখন অবধি টিল নাও এটা চলেছে। এয়ার ইনফ্লেটারের ভিডিওর সঙ্গেই ভাবলাম এটা জুড়ে দেওয়া যাক, কারণ প্রচুর মানুষ প্রশ্ন করছেন গাড়ির ইঞ্জিন অয়েল সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমি ভেবেছিলাম এই পার্টটা স্কিপ করে যাব, কারণ আপনারা যারা লং ট্যুরে যাচ্ছেন ডেফিনেটলি তারা গাড়িকে সার্ভিস করিয়ে যাচ্ছেন। তবুও স্বাভাবিক কিছু প্রশ্ন আসতে পারে, আপনাদের মধ্যে এসে হচ্ছে, আমি তার জবাবটা দিচ্ছি। সেটা হলো, ডেফিনেটলি যখন আপনারা এই ধরনের ট্যুরের জন্য বেরোবেন, গাড়িকে সার্ভিস করাবেন, সামনে থেকে দাঁড়িয়ে সার্ভিস করাবেন, আপনার সামনে ইঞ্জিন অয়েলকে ড্রেন করাবেন এবং নতুন ইঞ্জিন অয়েল আপনারা গাড়িতে ফিল করবেন। এই মডেলের গাড়িতে 3 লিটার আসে, অন্যান্য গাড়িতে 3.5 লিটার আসে। তো অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অফ ইউর ওন কার, যেটা আপনার গাড়ির যে বৈশিষ্ট্য, যে সিসির যে গাড়ি, সেই অনুযায়ী সেই গ্রেড, সেটা আপনারা দেখে নেবেন। আপনারা ডেফিনেটলি জানেন যে আপনাদের গাড়ির জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আসে। আমার গাড়িতে 3 লিটার ইঞ্জিন অয়েল, আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল
বারবারই ইউজ করি। এবং এই ইঞ্জিন অয়েলগুলোর যে সময়সীমা সেটা 10,000 কিলোমিটার অব্দি। আর আমাদের এই ট্যুরটা কলকাতা থেকে লাদাখ ঘুরে আবার কলকাতা বা আপনারা যদি হিমাচলের অন্যান্য কোথাও যান তাহলে দেখবেন কম বেশি 6,500 কিলোমিটারের মধ্যে কভার আপ করছে। তো যেহেতু আমাদের ইঞ্জিন অয়েলের সময়সীমা 10,000 কিলোমিটার, তাই সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনাদের গুড এনাফ, মানে আপনি ইঞ্জিন অয়েল ফিল করে যাবেন, এসে কিছুদিন চালিয়ে তারপরে ফেলতে পারেন। কিন্তু এটাকে মাথায় রাখতে হবে, যদি কেউ এই ভিডিও দেখে বা আপনারা ট্যুর প্ল্যান করেন মে জুন মাসে যখন প্রচন্ড গরম, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে, এটা আমার মনে হয় সঙ্গে একটা ইঞ্জিন অয়েল রাখবেন, অথবা রাস্তা থেকে আপনারা ডেফিনেটলি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। যে ট্যুরটা করলেন, কলকাতা থেকে বেরোলেন, দিল্লি গেলেন, হিমাচল গেলেন, লাদাখ করলেন, যখন নেমে আসছেন তখন পাঞ্জাব বা দিল্লি অঞ্চলে কোনো লোকাল সার্ভিস সেন্টার থেকে বা মেকানিক থেকে ইঞ্জিন অয়েলটা ফেলে দিলেন। কারণ প্রচন্ড গরমে আমরা তো পাহাড়ে তো পরে উঠবো, আগে তো এই রাস্তাটা পেরোতে হবে, প্রায় 2,500 কিলোমিটার রাস্তা পেরোনো, আবার লাদাখ থেকে নেবে 2,500 কিলোমিটার পেরিয়ে কলকাতা অব্দি আসা, সেই মারাত্মক গরম, তারপরে এসি চলে। তখন আমার মনে হয় গাড়ির ইঞ্জিনের স্বাস্থ্যের জন্য দিল্লি কি তার আগে পাঞ্জাব, মানে যখন আপনারা হিমাচল থেকে নেমে আসবেন, ইঞ্জিন অয়েলটার মায়া ত্যাগ করে ইঞ্জিন অয়েলটা ফেলে দিন, নতুন ইঞ্জিন অয়েল আপনারা ফিল করে নিন। তাতে গাড়ির ইঞ্জিনটা বাঁচবে, পারফরমেন্সটা ভালো হবে। আর আমি যেরকম সময়টা যাওয়া পছন্দ করি সেপ্টেম্বর অক্টোবরের প্রথম উইকের মধ্যেই, তখন যে টেম্পারেচারটা থাকে ইঞ্জিন অয়েলের জন্য গুড এনাফ। আমার দুবারই আমি গেছি, আসার পর কিছুদিন বাদে ইঞ্জিন অয়েল ড্রেন করেছি, চলেছে। যার ইঞ্জিন অয়েলটা ড্রেন করেছি একেবারেই যে নষ্ট হয়ে গেছে সেরকম নয়। আর প্লাগটা যদি আপনাদের পুরনো থাকে, তো স্পার্ক প্লাগ, আমাদের গাড়িতে 3 সিলিন্ডার, 3টে স্পার্ক প্লাগ চেঞ্জ করে নেবেন, নতুন স্পার্ক প্লাগ লাগাবেন। আর যে প্লাগগুলো রয়েছে যেটা আপনি চেঞ্জ করলে সেটা ফেলে দেবেন না, সেটাকে ভালো করে আপনার মেকানিককে বলবেন পরিষ্কার করতে, ক্লিন করে আপনার গাড়িতে রেখে দেবেন। ইন কেস রাস্তার এমার্জেন্সিতে যদি কোনো প্লাগের গন্ডগোল হয়, অ্যাটলিস্ট আপনার কাছে থাকলে কাজ চালিয়ে নিতে পারবেন। আর যেটা বলছিলাম যে সার্ভিস করাটা, ফিল্টার চেঞ্জ করা, বা যদি ফিল্টার কোনো কারণে ক্লিয়ার করে, আপনার যেন চোখের সামনে। তো যারা প্রশ্ন করেছিলেন সেই জন্য আমি এয়ার প্রেসারের মেশিনটার সঙ্গে এই ভিডিওটাও অ্যাড করে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় ট্যুর করার ক্ষেত্রে। তবে যেটা বেশিরভাগ মানুষের রিকোয়ারমেন্ট, কিভাবে গেলাম, পেট্রোল পাম্প ইত্যাদি, সেটা পরের দিনের থেকে আমি নিয়ে আসবো দুটো পার্টে। একটা কলকাতা থেকে হিমাচল অব্দি আমি কিভাবে গেলাম এবং এলাম, রাস্তায় কোথায় কোথায় অসুবিধা যদি থাকে তো সেটা, কোথায় পেট্রোল পাম্প, কোথায় থাকলাম, ভিডিওতে দেখেছেন, কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দেবো, কারণ অনেকে জানতে চেয়েছেন। এবং সত্যি এটা যদি কেউ না গিয়ে থাকেন, জানার তো দরকার আছে। আমি আমার সাধ্যমতো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর তারপরের ভিডিওটা যেটা আমি করব, কারণ আমার নিজে যখন ট্যুর করেছিলাম আমার প্রবলেম হচ্ছিল, সেটা হলো লাদাখ টোটাল ম্যাপ, কোথা দিয়ে গেলাম, লে মানালি হাইওয়েটা কোন রুটে, আবার সিংকুলা দিয়ে জান্সকার ঢুকলাম সেটা কোন রুটে, আমি নিজে হাতে, গুগলে সবই অ্যাভেলেবেল, কিন্তু আমি নিজে ম্যাপ বানিয়ে ম্যাপ পয়েন্টিং করে আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় আপনারা পেট্রোল পাম্প পাবেন, অল্টিটিউড অনুযায়ী, বা কোন কোন হাইপাসে কি কি সিচুয়েশন হতে পারে, প্রবলেম হতে পারে, যেটা আমার 2 বছরের অভিজ্ঞতা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আপনাদের সব থেকে বেশি জিজ্ঞাসা ছিল এই। আর যদি ইনফরমেশন ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। আর যদি মনে করেন যে হ্যাঁ ভিডিওটা অন্য কাউকে দেখানো যেতে পারে, তো আমার আপনার মতো যারা অ্যাডভেঞ্চার প্রিয়, পাহাড় প্রেমী মানুষ, প্রকৃতি প্রেমী মানুষ, তাদের সঙ্গে শেয়ার করুন। আবার বলছি, এরকম একটা ছোট গাড়ি নিয়ে যাওয়া যায়, গাড়ি বড় হলে তো কোনো সমস্যাই নেই, তবে প্রত্যেকটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন। আর পাহাড়ে গাড়ি চালানো আমি পরে এই ভিডিওগুলো আনবো, কারণ এরপরে আমি মূলত রুটটা নিয়ে সবাই চিন্তা করছেন, কারণ এই পার্ট বাই পার্ট নিয়ে আসছি এই কারণেই। আশা করছি আপনারা কেউ অন্তত এই সময় লাদাখ যা প্ল্যান করবেন না, দয়া করে করবেন না, কারণ রাস্তা বরফে বন্ধ, খুব খারাপ অবস্থা। 4x4 এর জন্য কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব স্কিলফুল না হলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিটা স্কিপ করুন। আপনারা আশা করি এপ্রিল অনওয়ার্ডসই পরিকল্পনা করবেন। তাই পার্ট বাই পার্ট এমনভাবে ভিডিওগুলো আনার চেষ্টা করছি যাতে আপনারা গাড়ির সেই ছোট ছোট মডিফিকেশনগুলো করে নিতে পারেন এবং আপনাদের যাতায়াতের জন্য সুবিধা হয়, হাতে পর্যাপ্ত সময় থাকে প্ল্যান করার, রুট করার। তো এরপরে আমি রুট ম্যাপটা নিয়ে আসবো এবং তারপরে পাহাড়ে গাড়ি চালানো, আপহিল বা ডাউনহিল বা বরফে ব্রেক লাগানো যায় না, যেটা বারবার বলেছিলাম, বিষয়টা কি, আমার এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করব। ভালো লাগলে জানাবেন, কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেবো।
ধন্যবাদ, ভালো থাকুন।